আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। সাথে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। ঈদ ঘিরে শুরু হয়েছে রেলযাত্রা। ভোর ৬টায় ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের মধ্য দিয়ে ঈদযাত্রা শুরু হয়েছে। কয়েকটি ছাড়া বেশিরভাগ ট্রেনই ঢাকা রেল স্টেশন ছেড়ে গেছে সময় মতো। প্রথম দিনে সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট জানিয়েছে যাত্রীরা। ঈদ উপলক্ষে ৫ জোড়া করে ১০টি বিশেষ ট্রেন পরিচালনার কথা জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার। সুরাইয়া মুনির রিপোর্ট। ঈদ উল ফিতরে এবার টানা ৯ দিন ছুটি। দীর্ঘ ছুটির সুযোগ কাজে লাগাতে অনেকেই আগেভাগে কেটেছেন ট্রেনের টিকিট, বাড়িও যাচ্ছেন তাড়াতাড়ি। ট্রেনে ঈদযাত্রার প্রথম দিনে ঢাকা স্টেশনে উপচে পড়া ভিড়, তবে যাত্রায় কোনো রকম ঝুঁকি পোহাতে হচ্ছে না বলে জানান যাত্রীরা। বাচ্চা নিয়ে এর জন্য আগেই যাওয়া হইতেছে, পরবর্তীতে তো যা কষ্ট হয়ে যাব। আমি নানা বাড়িতে ঈদ করছি, আমার খুব ভালো লাগছে। কোনো প্রকার সমস্যা ফিল করি নাই বা আগের মতো এত কোনো গ্যাঞ্জামও নাই। দীর্ঘ ছুটির আনন্দে নিজেদের অনুভূতির কথা জানালেন ঘরমুখ মানুষ। ভালো লাগতেছে, আরো তো লাগতেছে, বাড়িতে যাবো এখন। আমি যখন গেটে ঢুকছি অন্য সময় দেখলাম অনেক ঝামেলা থাকে, কিন্তু আজকে তেমন ঝামেলা নাই। কারণ আমাদের গাড়ি হচ্ছে 10:30টায়, আমরা একটু আগে আসছি, কারণ ঈদের মধ্যে তো রাস্তার মধ্যে অনেক জ্যাম হয়, এর জন্য একটু আগে বের হয়েছি। বাড়তি চাপ সামাল দিতে সব রকম প্রস্তুতি সহ টিকিটবিহীন যাত্রী ঠেকাতে সতর্কতার কথা জানান ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন। আমরা সবসময় সঠিক সময় পরিচালনার চেষ্টা করি। কোনো রকমের যান্ত্রিক সমস্যা না হলে সাধারণত ট্রেন বিলম্ব হয় না। বিভিন্ন স্তরে চেকিং ব্যবস্থা আছে, যার জন্য যাতে বিনা টিকিটই কোনো ব্যক্তি ট্রেনে উঠতে না পারে সেই ব্যবস্থা আছে। আর টিকিটধারী যাত্রীরা যাতে ট্রেনে উঠতে পারে সেই জন্য সর্বোচ্চ সচেষ্ট আমরা আছি। যাত্রী সেবা নিশ্চিতে আন্তনগর ট্রেনের কর্মকর্তাদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রামে রেল ঈদযাত্রার খবর জানবো সহকর্মী সুমন কুমারদের কাছ থেকে। তিনি আছেন রেল স্টেশনে। সুমন, যাত্রীরা তো নিজ গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। আসলে চট্টগ্রামের রেল স্টেশনে প্রথম দিনের চিত্র কি দেখছেন আর যাত্রীরাই বা কি বলছেন জানাবেন। চট্টগ্রামে যে নতুন রেল স্টেশন, সেই রেল স্টেশনে রয়েছি আমরা। সকাল থেকে চট্টগ্রাম থেকে যে ট্রেনগুলা নির্ধারিত সময় ছেড়ে গেছে, অর্থাৎ গত 14 মার্চ যে ঈদের যে টিকিট বিক্রি করা হয়েছিল, সেই 14 মার্চের যে যারা যাত্রী ট্রেনের, সেই যাত্রীরা আজকে থেকে যাত্রা শুরু করেছেন। সকাল থেকে কোনো ধরনের ভোগান্তি ছাড়া যাত্রীরা তারা তাদের গন্তব্য কিন্তু যাচ্ছেন। এবং এখানকার রেল স্টেশনের যিনি ম্যানেজার রয়েছে তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যারা যাত্রী রয়েছে তাদের নিরাপদে তারা বাড়িতে ফিরতে পারে, সে কারণে সব ধরনের ব্যবস্থা কিন্তু তারা গ্রহণ করে রেখেছেন। এবং সকাল থেকে যেহেতু ট্রেন ছেড়ে গেলেন এবং এই যাত্রীরা কিন্তু সন্তুষ্ট। তো একটু যদি ততটা বলি, 16টি আন্তনগর ট্রেন চট্টগ্রাম থেকে প্রতিদিন কিন্তু ছেড়ে যাবে। পাশাপাশি চাঁদপুরে রোডে একটি স্পেশাল ট্রেন, একজোড়া ট্রেন রাখা হয়েছে ঈদ যাত্রীদের জন্য। এবং প্রতিদিন চট্টগ্রাম থেকে এই যাত্রীরা অর্থাৎ 15,000 যাত্রী তারা বহন করবেন, যে চট্টগ্রাম স্টেশন থেকে বিভিন্ন গন্তব্য তারা ফিরে যাবেন। এবং তারা যে লক্ষ্যচক্র কতগুলো বগি ছিল, তারা বিশেষ বগিগুলা কিন্তু তারা মেরামত করে তারা রাখা হয়েছে। যদি যাত্রীর চাপ বাড়ে তখন কিন্তু তারা এই ট্রেনের সাথে তাদের বগিগুলা লাগিয়ে যাত্রীদেরকে বহন করবেন। এবং আজকে সকাল থেকে আমরা যেহেতু দেখেছি সরকারি অফিস আদালত বন্ধ না হওয়ার কারণে যাত্রীদের সংখ্যা খুবই কম, তারপরেও কিন্তু সকাল থেকে তাদের যে গন্তব্য সেই গন্তব্য কিন্তু তারা যাচ্ছেন। স্টেশন ম্যানেজার বলছেন কয়েকদিন পরে সরকারি অফিস আদালত বন্ধ হলে যাত্রীদের চাপ বাড়বে, তবে তারা নিরাপদে যাতে বাড়িতে ফিরতে পারে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো চট্টগ্রাম রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। এদিকে সড়ক পথেও শুরু হয়েছে ঈদযাত্রা, তবে সেখানে যাত্রীর চাপ তেমন নেই। সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা যায় প্রতিদিনকার নিয়মিত চিত্র। পরিবহন সংশ্লিষ্টরা জানান এবার বিভিন্ন সড়কে ডাকাতির শঙ্কা আছে, বিশেষ করে সন্ধ্যার পরে ভয়টা বেশি থাকবে। এছাড়া ঢাকা সিলেট সহ বিভিন্ন মহাসড়কে উন্নয়ন কাজ চলায় সেক্ষেত্রে ভোগান্তি বাড়বে। তবে একটু আগে ভাগে যারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বললেন স্বস্তির কথা।
জুলাই গণহত্যার মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক পুলিশ সুপার জসিমউদ্দিন সহ 6 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পৃথক 3 মামলায় ঢাকা কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় তাদের। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মুজিমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের গ্রেফতার ও প্রতিবেদন দাখিলের উপর শুনানি অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী কাজী পাপু, যুক্ত হব তার সাথে আমরা। সাবেক আইজিপি শহীদুল হক, একেএম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং মিরপুর বিভাগের ডিসি মোল্লা নজরুল ইসলাম, তাদেরকে একটি মামলায় হাজির করা হয়েছিল এখানে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে। আমরা তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেলখানায় প্রেরণের জন্য আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেটা হচ্ছে 2016 সালের 25শে জুলাই কল্যাণপুরের জাহাজবাড়ি নামে একটা বাড়িতে 9 জন তরুণকে আটকে রেখে সেখানে সোয়াতের টিম সহ সিটিটিসির টিম সহ যে তাদেরকে বাসার মধ্যে গুলি করে হত্যা করে তাদেরকে জঙ্গি হত্যা করা হয়েছে বলে তারা প্রচার করে। আমরা তদন্তে জানতে পেরেছে আমাদের তদন্ত সংস্থা যে এই 9 জন তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় বহু আগে, এবং অনেকেই ডিবি হেফাজতে ছিলেন 2 মাস ধরে 3 মাস ধরে। সেইখান থেকে তাদেরকে ধরে নিয়ে রাতের বেলা ওই বাসার মধ্যে জড়ো করা হয়। জড়ো করার পরে রাতের বেলা হঠাৎ করে ব্লক রেইডের কথা বলে সেইখানে সবাই হাজির হয়ে যান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এবং তাদেরকে সেখানে ঢুকে সেই লোকদেরকে গুলি করে হত্যা করে জঙ্গিদেরকে হত্যা করা হয়েছে মর্মে তারা প্রচার করে। সেই সময়ে তাদের এই জঙ্গি নাটকগুলো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। যারা ইসলামিক ভাবাপন্ন জনগোষ্ঠী বাংলাদেশের, তাদের মধ্যে প্রকৃত অপরাধী কেউ থাকতেও পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণভাবে একটা ভয়ের সংস্কৃতি চালু করার জন্যে যারাই একটু ইসলামিক ভাবধারার মধ্যে ছিল তাদেরকে এইভাবে জঙ্গি নাম দিয়ে ধরে নিয়ে গিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে সিএনজি চালক ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঢাকা উত্তর সিটির সাবেক মেয়রকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগ ম্যাচ খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করায় সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকরা জানান তামিম হার্ট অ্যাটাক করেছেন, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হেলিকপ্টারে করে তামিম ইকবালকে আনার চেষ্টা চলছে। এই ঘটনার পর বাতিল করা হয়েছে বিসিবির বোর্ড সভা। দর্শক, কাশিমপুর তেতুবাড়ি কেজিপি হাসপাতালের সামনে আছেন সহকর্মী মেহেদি হাসান, তার কাছ থেকে জানবো তামিম ইকবালের চিকিৎসার খবর। মেহেদি, তামিম ইকবালের শারীরিক অবস্থা এখন কি দেখছেন? চিকিৎসকরা বা কি বলছেন? তাকে কি ঢাকায় আনা হবে? বিকেএসপির মাঠে কি হয়েছিল আসলে তামিম ইকবালের সাথে জানাবেন। নয়টায় যে বিকেএসপিতে যে মোহামেডান এবং সাইনপুকুরের সাথে যে খেলার অনুষ্ঠিত হয়, সেইখানে কিন্তু তামিম ইকবাল যখন টস করার পরে কিন্তু তার বুকে ব্যথা অনুভব হয়। ব্যথা অনুভব হওয়ার পরে কিন্তু সে বিকেএসপির যে প্রাথমিক চিকিৎসা, সেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে কিন্তু সে তামিম ইকবাল আবার সে মাঠে নামার পরে কিন্তু দ্বিতীয়বার তার কিন্তু আবার বুকে ব্যথা অনুভব হয়। বুকে ব্যথা অনুভব হওয়ার পরে কিন্তু তাকে একটি যে তেতুইবাড়ি যে কেপিজি হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু লাইফ সাপোর্ট আনা হয়। যে আমরা যদি একটু দেখাই যে আমি যে হাসপাতালটি রয়েছে, সেই হাসপাতালে কিন্তু উৎসুক জনতা প্লাস যে আরো যে মিডিয়া কর্মীরা রয়েছে তারা রয়েছে, এবং আমরা চিকিৎসকের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি বলেছিলেন যে এই মুহূর্তে কিন্তু তাকে রিং পরানো হচ্ছে এবং তাকে
লাইফ সাপোর্টে রাখা হয়েছে। যে ঢাকায় নেওয়ার যে কথা, সেই কথাটি তারা এখন আমাদেরকে ওইভাবে বলেনি, তবে সে এখন আগের থেকেও কিন্তু অনেক উন্নত, এমনটি আমাদেরকে জানিয়েছে যে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে। এবং আরেকটা বিষয় যদি আপনাকে বলে রাখি যে বিকেএসপির যারা উচ্চতর কর্মকর্তা রয়েছে তারা কিন্তু হাসপাতালের ভেতরে তারা অবস্থান করছে, তার খোঁজ খবর নিচ্ছে। তো এই মুহূর্তে তাকে ঢাকায় নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন আমাদেরকে। এবং আরেকটা বিষয় যদি বলি, সেটা হচ্ছে একজন চিকিৎসকের সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু বলেছিলেন যে তামিম ইকবালকে যে হার্টের যে ব্যথা, সেই হার্টের ব্যথার কারণে কিন্তু এই হাসপাতালে ভর্তি করা হয়। এবং সেই ভর্তি করার পরে কিন্তু আমরা জেনেছি যে তাকে যে রিং পরানো, সেই রিং পরানো হয়েছে বলে এই তথ্য আমাদেরকে দিয়েছে। তবে আবার তারা বলেছিলেন যে আপাতত যে সংখ্যামুক্ত এবং তাকে যে ঢাকায় নেবে না, এটা কিন্তু আমাদের বিষয়টা অবগত করেছে। এবং আমরা আরেকটু বিষয় যদি বলি যে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো বা যে এই কেপিজি হাসপাতালের যে চিকিৎসকরা রয়েছে, সেই চিকিৎসকরা কিন্তু আমাদেরকে প্রেস ব্রিফিং করবে যে তামিম ইকবালের যে সার্বিক অবস্থা এবং সর্বশেষ অবস্থা নিয়ে কিন্তু আমাদেরকে তারা প্রেস ব্রিফিং করবে অল্প কিছুক্ষণের মধ্যেই, এমনটি কিন্তু তারা বলেছিলেন। তো এই ছিল আমার কাছে কেপিজি হাসপাতাল থেকে তামিম ইকবালের সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী উষা ফেরদৌস। সড়ক পথে ঈদযাত্রার খবর জানবো তার কাছ থেকে। উষা, সড়ক পথের ঈদযাত্রা নিয়ে পরিবহন সংশ্লিষ্টরা কি বলছেন? বিশেষ ঈদের সময় সড়কে যানজট তো থাকে, তার সাথে নানা ভোগান্তিও সামনে আসে। এবার কি নতুন কোনো সংকট হতে পারে, কি বলছেন তারা? যাত্রীদের সাথে কথা বলেছি, যারা বাস কাউন্টার আছে, যেসব দায়িত্বে যে সকল লোকজন আছে আমি তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের বলেছে যে যাত্রীদের এবার ভাড়া নিয়ে যে অভিযোগ, সেটি কিন্তু অনেকটাই কম। কারণ তারা বলেছে যে এবার এখন পর্যন্ত যে ভাড়া, সেটি খুব বেশি না, হয়তো বা কোনো ক্ষেত্রে 100 টাকা ভাড়া নিচ্ছে। আর কাউন্টার যারা বাস মালিকরা আছে তারা বলেছে যে এখন পর্যন্ত যাত্রীর খুব বেশি চাপ নেই, তবে ছুটি আর 2-1 দিনের মধ্যে ছুটি শুরু হয়ে গেলে তখন হয়তো যাত্রীর আরও বেশি চাপ শুরু হবে। এবং এবার জানেন যে অনেক লম্বা ছুটি আছে, সেই ক্ষেত্রে ধাপে ধাপে যাত্রীরা নারীর টানে বাড়ি ফিরবে। এবং ঈদের দিন পর্যন্তই যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বাস টার্মিনালগুলোতে আসে। আর ঘরমুখো মানুষের সবচেয়ে বেশি যে যানবাহনে করে ঢাকা ছাড়ে সেটি বাস, কারণ বাসে ঈদে সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করে। এবং এইবার যে বাসের ভাড়া এখন পর্যন্ত খুব বেশি বাড়েনি, এটা নিয়ে স্বস্তি আছে মানুষের মধ্যে। তবে এবার আমরা যেটি নতুন সংখ্যা দেখেছি, সেটা অনেকেই সংখ্যা প্রকাশ করেছেন যে এবার দিনেই বেশিরভাগ মানুষ ঢাকা ছাড়ছেন। কারণ ডাকাতির যেই বা চিন্তাই বা চুরির যেই ঘটনাগুলো আছে, সেগুলি অনেক ক্ষেত্রেই তারা দেখেছেন। এজন্য রাতে যে জার্নি, সেটি তারা অনেকেই এড়িয়ে চলছেন। বেশিরভাগ মানুষই দিনই যাতায়াতের চেষ্টা করছেন। এবং এখন পর্যন্ত যাত্রীরা যেটি আমাদের জানিয়েছেন যে তেমন কোনো ভোগান্তি বা শিডিউল বিপর্যয় নেই, তবে সামনের দিনগুলোতে যেন শিডিউল বিপর্যয় না হয় এমনটি প্রত্যাশা করছেন। এবং অতিরিক্ত বেশি ভাড়ার যে অভিযোগ, সেটি যেন না হয় এমনটাও প্রত্যাশা যাত্রীদের। সোনিয়া। উষা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি হামলায় মারা গেছেন গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম। পৃথক হামলায় প্রাণ হারিয়েছে আরও 12 ফিলিস্তিনি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অভিযোগ করেছেন গাজাবাসীকে ধ্বংস করতে সুপেয় পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। এদিকে ইস্তানবুলের মেয়র ইমামোগলুকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়েছে তুরস্কের একটি আদালত। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গাজায় কিছুতেই থামছে না ইসরায়েলি বর্বরতা। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে লাগাতার প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সেনারা। সোমবার ভোর থেকে চালানো ইসরায়েলি হামলায় গাজা জুড়ে নতুন করে মারা গেছে নারী ও শিশুসহ 12 ফিলিস্তিনি। ইসরায়েলি বর্বরতায় গত 1.5 বছরে প্রাণহানি 50,000 আর আহত ছাড়িয়েছে 1 লাখ।
এর আগে রোববার রাতে খান ইউনিসের নাসির হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম মারা গেছেন বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মাত্র 5 দিন আগেই গাজার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন বারহুম। ইসরায়েলি বর্বরতা নিয়ে দীর্ঘদিন পর মুখ খুলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বিশ্ব পানি দিবস উপলক্ষে দেয়া ভাষণে তিনি অভিযোগ করেন, ফিলিস্তিনিদের ধ্বংস করতে সুপেয় পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। গাজায় সমস্ত মৌলিক পরিষেবা বন্ধ করে তারা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে ইয়েমেনে হুতি যোদ্ধাদের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। গেল কয়েকদিনের ধারাবাহিকতায় সোমবার রাতেও সাদা প্রদেশের সাহার ও সাকিন জেলায় বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ওদিকে ইস্তানবুলের মেয়র একরাম ইমামগুলকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়েছে তুরস্কের একটি আদালত। এছাড়া সন্ত্রাসী গোষ্ঠীকে সহযোগিতা করার আরেকটি অভিযোগে তাকে গ্রেফতার দেখানোর আবেদন নাকচ করে দেন বিচারক। ইমামগুলকে আটকের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন সেচ প্রকল্পের যন্ত্রাংশ বিকল হয়ে কয়েকদিন ধরে ধানের জমিতে পানি সেচ দিতে পারছে না কৃষকরা। জয়পুরহাটের পাঁচবিবির মহিপুরের 1.5 শতাধিক কৃষক আবাদ নিয়ে তাই শঙ্কায় আছেন। দ্রুত সেচ পাম্পটি মেরামত করা হবে বলে জানিয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা। আখতার হোসেন বকুলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। জয়পুরহাটের পাঁচবিবির মহিপুরে প্রায় 150 বিঘা জমিতে পানি সেচ দিতে না পারায় মাটি শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেছে। জমিতে পানি না থাকায় সর্বত্র জন্মাচ্ছে আগাছা। ঋণ করে ধান চাষ করেছেন বলে জানান এলাকার একাধিক আদিবাসী কৃষক। তাই তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। টিউবওয়েলটা নষ্ট, আমার ফসল পুরে শেষ, কবে ঠিক হবে এর কোনো নিশ্চয়তা নাই। আজকে প্রায় 2 সপ্তাহ ধরে বরেন্দ্র মোটরটা বন্ধ হয়ে আছে, তার কোনো পদক্ষেপ নাই। আমাদের ধানটা কি হবে এই খুঁজে পড়ে আমরা কে দিবে? খুলে থুইছে আজ 7-8 দিন 10 দিন হচ্ছে। আজকে লাগাচ্ছে, কালকা লাগাচ্ছে, এই দিচ্ছি। ধানের অবস্থা কি অবস্থা? মহিপুর সাঁওতালপাড়ায় বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পটির পাম্প বিকল হলে এলাকার কৃষকরাই 15,000 টাকা খরচ করে 2বার পাম্প ঠিক করে, যদিও এতে কাজ হয়নি। ফের অকেজো হয়ে গেছে পাম্পটি। আমরা জানি যে বরেন্দ্র যাবতীয় খরচ বরেন্দ্র অফিস দিবে, কিন্তু তা দেয়নি। প্রথম যখন ডিপ নষ্ট হলো তখন আজাদ সাহেব আলো, আজাদ সাহেব দেখে মোটর দেখে শুনে বলল যে এটা হলে মজ্জামের লেদে সারা যাবে, এখানে নিয়ে যাও। এখানে যায় এরা 13,000 টাকা বিল করলো, এখানে সারে নিয়ে এলাম, নিয়ে আসে মোটর তাও ঘুরতেছে না। জমিতে পানি নাই, শুকে ফাটে গেছে, কি করব এখন আমরা কৃষক। বিদ্যুতের সমস্যার কথা জানিয়ে সেচ পাম্পটি মেরামত করার কথা জানিয়েছেন এ কর্মকর্তা। ইলেকট্রিক ফল্ট হয়েছে, এটা উপরের কাজ। এটা ট্রান্সফরমারের সাথে যে আমাদের উপরের যে কানেকশনগুলো থাকে, এখানে কোনো লুজ কন্ট্রাক্ট আছে, যেটা ফল্টটা ধরতে দেরি হয়েছে। কিন্তু 14 দিন 15 দিন এটা যদি কেউ বলে থাকে, এটা রং কথা। এতদিন সময় লাগেনি। বিকল পাম্পটি সচল করে দ্রুত পানি সেচের ব্যবস্থা করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা কৃষকদের। আফরিন পপি, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। আইএফআইসি ব্যাংকের 4 কোটি 15 লাখ টাকা প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আদালত এই আদেশ দেন। এদিন মামলাটিতে সাকিবকে গ্রেফতারে পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। আসামি পলাতক থাকায় বাদীপক্ষ তার সম্পদ ক্রোক করার আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত 19 জানুয়ারি তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই আদালত। গত বছরের 15 ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে সাহিবুর রহমান বাদী হয়ে সাকিব সহ 4 জনকে আসামি করে মামলা করেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাস ট্রেনে যাত্রা শুরু, রেলপথে যাত্রীদের স্বস্তি, সড়কে ভোগান্তি আর ডাকাতির শঙ্কা। জুলাই হত্যা মামলায় সাবেক আইজিপি সহ পুলিশের 6 সদস্য ট্রাইব্যুনালে, নতুন মামলায় পলকের 4 দিনের রিমান্ড। বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত তামিম ইকবাল, ভর্তি করা হয়েছে কোনাবাড়ির একটি হাসপাতালে।
এবং গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল। ভোর রাতের বর্বরতায় নারী সহ 12 ফিলিস্তিনি নিহত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।